বিচারকদের এই রাজ্যে যেভাবে পণবন্দি করে রাখা হয় তা এই সরকার আয়োজিত মহা জঙ্গলরাজের প্রমাণ। কোচবিহারের সভা থেকে তৃণমূলকে এই ভাষাতে তীব্র আক্রমণ আজকে করেছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি উন্নয়নের নামে কিভাবে উত্তরবঙ্গকে দিনের পর দিন বঞ্চনা করা হচ্ছে সেই অভিযোগেও আজকে সরব হয়েছে নরেন্দ্র মোদী। পাল্টা সমালোচনা তৃণমূল কংগ্রেসেরও। এই আলোচনায় আপনাদের দেখাবো যে তৃণমূল নেতারা কিভাবে শাসানি দিয়ে চলেছেন পরপর। জানিয়ে স্টুডিওয়ে উপস্থিত প্রত্যেক অতিথির কাছে আমি আসবো, কিন্তু মোথাবাড়ির প্রসঙ্গ আজকে খোদ প্রধানমন্ত্রীর মুখে এলো। তিনি বলছেন বিচারকদের পণবন্দি করে যেভাবে রাখা হয়েছিল তাতে শিহরিত হয়েছে গোটা দেশ। তৃণমূল সরকারকে নিশানা করে নরেন্দ্র মোদী বলছেন, যেখানে বিচার ব্যবস্থাই সুরক্ষিত নয় সেখানে মানুষের নিরাপত্তা কোথায়? যে ঘটনা মালদায় ঘটেছে তা তৃণমূলের নির্মম সরকারের প্রযোজিত মহা জঙ্গল রাজ। এই নির্মম সরকার কোনো সাংবিধানিক সংস্থাকে কোনো কাজ করতে দেয় না। জুডিশিয়াল অফিসারদের যেভাবে পণবন্দি করে রাখা হয়েছে তার তীব্র সমালোচনা করে কি বলেছেন আজ কোচবিহারের জনসভা থেকে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী। দেখুন। निर्मम सरकार अपने आगे किसी संवैधानिक संस्था को कुछ भी नहीं समझती। आपने 2-3 दिन पहले ही देखा है, पूरे देश ने देखा है, देश के न्यायप्रिय नागरिक चौंक गए हैं। कैसे मालदा में न्यायिक अधिकारियों को बंधक बनाकर रखा गया। सोचिए ये कैसी सरकार है, ये कैसी व्यवस्था है जहां जज और संविधान की प्रक्रिया भी सुरक्षित नहीं है, तो बंगाल की आम जनता की सुरक्षा की उम्मीद इन लोगों से कैसे की जाए? मालदा में जो हुआ वो केवल टीएमसी की उद्दंडता ही नहीं थी, ये इस निर्मम सरकार का प्रायोजित महाजंगल राज है। महाजंगल राज है ये। टीएमसी जब न्याय का शिकंजा कसता है तो संवैधानिक संस्थाओं का गला घोंटने का काम करती है। রাহুল, আপনি শুনলেন একেবারে স্পষ্ট প্রধানমন্ত্রী বলছেন যে ঘটনা মালদায় ঘটেছে, জুডিশিয়াল অফিসারদের যেভাবে পণবন্দি করে রাখা হয়েছে পুরোটা করেছে তৃণমূল কংগ্রেস। তিনি বলছেন তৃণমূল কংগ্রেস আয়োজিত মহাজঙ্গল রাজ। শুধু তাই নয়, যে শাসনে খোদ বিচারকেরা সুরক্ষিত নয় সেই শাসন সাধারণ মানুষের সুরক্ষা কি করে দেবে? প্রধানমন্ত্রীকে মনে করিয়ে দিই, মাননীয় প্রধানমন্ত্রীকে, যে জঙ্গলরাজ তো পশ্চিমবঙ্গে আছে, জঙ্গলরাজ তো মণিপুরে নেই, জঙ্গলরাজ তো উত্তরপ্রদেশে নেই, জঙ্গলরাজ তো মহারাষ্ট্রে নেই, কোথাও জঙ্গলরাজ নেই। শুধুমাত্র পশ্চিমবঙ্গেই জঙ্গলরাজ দেখতে পেলেন উনি, বাকি উনি দেখতে পাননি কোথাও জঙ্গলরাজ। আজকে জুডিশিয়ারিকে প্রধান বিচারপতি যেখানে দাঁড়িয়ে নির্বাচন কমিশনে একটা অঙ্গ ছিল সেখানে তাকে সরিয়ে দেওয়া হলো। আপনি এইটা ভুলে যাচ্ছেন, সুপ্রিম কোর্টের একেবারে মহামান্য, হ্যাঁ সেই সুপ্রিম কোর্টেরই মহামান্য প্রধান বিচারপতির বেঞ্চ এই ঘটনার উল্লেখ করে বলছেন এবং তিনি অত্যন্ত বিরক্ত, ক্রুদ্ধ। মহামান্য প্রধান বিচারপতির বলছে যে এই রাজ্যের আইন শৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়েছে এই ঘটনার উল্লেখ করে। সঙ্গে তাল মিলিয়ে বলছি আমি, হ্যাঁ আমরাও যথেষ্ট বিরক্ত। আপনিও বিশ্বাস করেন? আমিও বিরক্ত, কারণ সুপ্রিম কোর্টের নির্দেশাবলী অমান্য করার কোনো জায়গায় আমরা কখনো সহমত নই। কিন্তু মানুষের বিক্ষোভ কোথায় যাবে? মানুষ বিক্ষোভ দেখাবে না? মানুষ কোথায় যাবে? মানুষ যাদের একের পর এক নাম বাদ গেছে, তাদের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে, তাদের গণতান্ত্রিক অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছে, আমি বলছি এইটা যদি প্রতিবাদের ধরন হয়, বিচারকদের ঘন্টার পর ঘন্টা আটকে রাখা হলো, এইটা যদি প্রতিবাদের ধরন হয়, তাদের গাড়ির ওপরে লাঠি বাঁশের বাড়ি মারা হলো, ইট ছোড়া হলো, গাছের গুড়ি ফেলে রাস্তা অবরোধ করা হলো, এই এক সেকেন্ড দাঁড়ান, এইটা যদি প্রতিবাদের ধরন হয় যে গাড়ির ভেতর থেকে বিচারককে
বলতে হলো যে আমার সন্তানের কিছু যদি হয় মহামান্য হাইকোর্ট আমার সন্তানকে দেখবেন। আমি বলছি এরপর তো যদি বোমা যদি মারা হয় সেটাও বলবেন যে প্রতিবাদের ধরন। সমর্থন না করে বলছি 100 বার আজকে এখন তো বলছেন সিআইডি প্রতিবাদ। গ্রেফতার করেছে, কাকে করেছে, সে কোথায় ছিল, মিম কোথায় ছিল, আইএসএফ কারা ছিল, কারা প্রয়োজনীয়তা জুগিয়েছে, কারা ওখানে প্রভোগ করেছে, এটাও তো তোমায় দেখতে হবে। যে সিআইডি নির্বাচন কমিশনে কিন্তু সিআইডি কে সরিয়ে দেয়নি, সিআইডি যে সুতরাং আজকে দাঁড়িয়ে রাজ্য মুখ্যমন্ত্রী তার যথেষ্ট সফলতা, এটা আজকে দাঁড়িয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। কি বলবে পেছন দিকে ধরে আমি নিঃসন্দেহে শঙ্কুদেব পান্ডার কাছে আসবো, কিন্তু তার আগে আমি দর্শকদেরকে দেখাতে চাইবো এইটা হচ্ছে সুপ্রিম কোর্টের 7 পাতার সেই জাজমেন্ট, যেখানে স্পষ্ট বলা হয়েছে যে এই যে ঘটনা সেদিন ঘটেছিল 1 তারিখে, সেটা ছিল ক্যালকুলেটেড, ওয়েল প্ল্যান্ড, ডেলিবারেট অ্যাক্ট। কিসের অ্যাক্ট? টু ইন্টেন্ড ডিমোরালাইজ জুডিশিয়াল অফিসার, অর্থাৎ হ্যাঁ জুডিশিয়াল অফিসারদের মনোবল ভেঙে দেওয়ার একটা সচেতন প্রয়াস। আমি দর্শকদের দেখাতে চাইবো যে কতটা আতঙ্কের মধ্যে সারাটা দিন বটে, এমনকি উদ্ধার হওয়ার পরেও সেই আতঙ্ক তাদের তাড়া করে বেরিয়েছে জুডিশিয়াল অফিসারদের। দেখুন এখন car suffered accident. Please communicate it to register, sir. Our pilot is no more there. Our pilot car has suffered accident due to these hurdles. Our pilot is no more there. He has suffered accident due to the hurdles of bamboos and the hurdles and the bricks. We are traveling alone. High Court, take care of my children. Take care of my children if something happens to me. We are attacked. We are attacked by bricks. My car was attacked. All our cars were attacked with bricks and bamboos. They should not have allowed us to leave. They should not have allowed us to leave. দাঁড়িয়ে যদি যাই তাহলে আমরা সবাই মরে যাই। যেখানে বোম মেরেছিল এই ছবিগুলো রাহুল চক্রবর্তী শঙ্কু মনে হচ্ছে যে প্রতিবাদের ভাষা। দেখুন, আমি রাহুল বাবু বক্তব্য যেখানে শেষ করেছেন সেখান থেকে শুরু করতে চাই। উনি খুব গুরুত্ব সহকারে একটা কথা বলেছেন ওনার বক্তব্য শেষ করতে গিয়ে, এবং সেটা মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে বলেছেন। রাহুলবাবু ছোট কেস, মমতা ব্যানার্জি কি বললেন? বললেন ধরেছে কে? সিআইডি। কখন হয়েছে না? যখন অলরেডি দিল্লিতে সুপ্রিম কোর্ট বলেছে এনআইএ ইনভেস্টিগেশন হবে, যখন বলেছেন সিবিআই ইনভেস্টিগেশন হবে। সিআইডি কি করেছে? অভিযোগ করছি যে সরাসরি সিআইডি কে কাজে লাগানো হয়েছে, বলা হয়েছে যাও যাও, আরে আমাদের মাল লোক করেছে এসব, ওকে আমরা করতে বলেছি, আরে মিম করেছে, আইএসএফ করেছে, ওকে টিমে নিয়ে চলে এসো, তোমরা তো তোমাদের হাওয়া কাস্টাডিতে দিচ্ছ, নিয়ে নাও, আগে ওর স্টেটমেন্ট নিয়ে নাও, এবার বলতে দিতে হবে। প্লিজ শঙ্কু বলুন। আপনারা বলেন একটা কথা হ্যাঁ, বলেন, বলেছো। আপনারা এবার যান, আমি থামালাম। যে ষড়যন্ত্র তাকে আমি নগ্ন করব। ষড়যন্ত্র? কি করেছেন বিজেপি আপনারা? ষড়যন্ত্র ওকে কাজে লাগিয়েছেন। আরে রাহুলদা বলতে দিতে হবে, আচ্ছা, শঙ্কু continue, শঙ্কু ভদ্রলোকের মতো আচরণ করুন। আমার বক্তব্য হচ্ছে ওকে লাগিয়েছে তৃণমূল কংগ্রেস। ওরা যেই শুনেছে যে এনআইএ তদন্ত করবে, ওকে কাস্টাডিতে নিতে পারে, সঙ্গে সঙ্গে সিআইডি কে বলেছে আগে ওকে কাস্টাডিতে নিয়ে নাও, ওর একটা স্টেটমেন্ট করিয়ে নাও, করিয়ে নিয়ে ওই স্টেটমেন্ট আগে কোর্টে ফলোয়ার করে পাঠিয়ে দাও, যাতে এনআইএ যদি তদন্তে ওকে তোলে, আর ও এখন তুলেছে, এবার ও একের পর এক নাম বলবে ওকে কোন সংস্থা এখান থেকে বলেছিল ওইসব করতে, মুসলিম ভোট কনসলিডেট করার জন্য কে ওকে নামিয়েছিল, এর পেছনে ফান্ডিং কার, প্রকাশ্যে ছবিতে দেখা যাচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে তিনি একই মঞ্চে দাঁড়িয়ে। কিন্তু আমি বলছি শঙ্কুকে এই প্রশ্নের উত্তর দিতে হবে যে এই জুডিশিয়াল অফিসারদের নিরাপত্তার ব্যবস্থা করার যাবতীয় দায়িত্ব ছিল কমিশনের। সেই কমিশন এবং তাদের কেন্দ্রীয় বাহিনী থেকে শুরু করে পুলিশ প্রশাসনকে কেন তৎপরতার সঙ্গে দেখা গেল না? ঘন্টার পর ঘন্টা পেরিয়ে যাওয়ার পরেও কেন তাদের উদ্ধার করা গেল না? ভয় মুক্ত কেন করা গেল না? এই দায় কমিশন বা বাহিনী বা প্রশাসন, যেটা এখন নির্বাচন কমিশনের এখতিয়ারভুক্ত, সেই দায়িত্ব তারা কি এড়াতে পারে? প্রশ্নটা থাকবে। কিন্তু আমি বারবার বলছি যে প্রতিটা মুহূর্ত তাদের আতঙ্কের কেটেছে। শুধুমাত্র যে মুহূর্তে তারা ওই কালিয়াচক 2 নম্বর বিডিও অফিসে কাজ করতেন সেই সময়টা নয়, যখন উদ্ধার করা হচ্ছে তখন আতঙ্ক, যখন তারা যাচ্ছেন তখনও পর্যন্ত আতঙ্ক পিছু ছাড়েনি তাদের। আর একটা ছবি দেখুন, উদ্ধারের মুহূর্তের ছবি দেখুন। ম্যাডাম যদি ঢিল ছড়ে না তাহলে মাথাটা নামিয়ে নেবেন, এই দিকটা নিচে না, একদম নামিয়ে নেবেন। হ্যাঁ আচ্ছা, ব্যাগটা পেছনে দিয়ে দে। আমার তোর সবই একদম কাজের খুব পাশে থাকার দরকার। না, ব্যাগটা সাইডে রাখতে পারলে গার্ড হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ব্যাগ বিশ্বাস নাই তো ঢিল ছুটতে পারে। ঠিক আছে। লাগলো নাকি?
ঘুরেছে না? কিছু লেগেছে? না 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 লাগেনি, বডিতে লেগেছে। এই দিকটাতেই শুনেছি। সব রেডি থাকেন, আমরা উঠে গেছি গাড়িতে উঠে গেছি। ভাবুন, এই বিচারকেরা উদ্ধার হওয়ার পর গাড়ির মধ্যে বসে যদি হঠাৎ করে একটা আদলা ইট এসে পড়ে কিভাবে ফাইল হাতে মাথা বাঁচাবেন সেইটা যখন ভাবনা চিন্তা করছেন, তারই মধ্যে তারা কল্পনাও করেননি যে মুহূর্তের মধ্যে সেই আশঙ্কা সত্যি হয়ে যাবে। পরপর বাঁশের বাড়ি থেকে শুরু করে ইটের টুকরো তাদের উপর এসে পড়বে। আমি চয়ন ভট্টাচার্যের কাছে যাওয়ার আগে ওই যেটা রাহুল চক্রবর্তী বলছিলেন প্রতিবাদের অধিকার, মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন দেখাবো, তারপর আমি চয়ন ভট্টাচার্যের কাছে আসবো। গতকাল কি বলেছেন তৃণমূল নেত্রী দেখুন। জাজেদের কাছে নিজেরা যাবেন না, এই তো দেখলেন দুটো কমিউনাল পার্টি এসে জাজেদের ঘেরাও করলো, করে পালিয়ে গেল, আর মাঝখান থেকে স্থানীয় ছেলে মেয়েরা হ্যারাস হচ্ছে এনআইএর নাম করে। তারা 40 জন 50 জন লোকাল ছেলে মেয়েদের অ্যারেস্ট করছে। প্রতিবাদও করা যাবে না, প্রতিরোধও করা যাবে না। ইলেকশন কমিশনের সামনে কেউ ডেপুটেশনও দিতে পারবে না, সব কণ্ঠ রোধ করে দিয়েছে। কিন্তু মনে রাখবেন, মানুষের কণ্ঠ কিন্তু রোধ করা যায় না। সাংবিধানিক অধিকার হচ্ছে আপনার ভোটাধিকার। আমি চয়ন ভট্টাচার্যের কাছে আসবো। এইখানে অনেকেই প্রশ্ন তুলছেন, যখন প্রতিবাদের ভাষা বলে এইগুলোকে বর্ণনা করেন তৃণমূল নেত্রী, তখন সেই যারা গুন্ডা, যারা দুষ্কৃতী, তাদের পাশে কি দাঁড়ানোর চেষ্টা করা হয় না? চয়ন ভট্টাচার্য দেখুন, একটা খুব পরিষ্কার কথা এখানে বলে রাখি, আমাদের মালদহ জেলাতে এই মুহূর্তে 8,28,000 মানে ভোটার ওরা বিবেচনাধীন রয়েছেন, এবং মোথাবাড়ি কেন্দ্রেই রয়েছে সংখ্যাটা 88,000, আর রতুয়াতে 1,08,000। তো স্বাভাবিক কারণে এতগুলো মানুষ যদি বিচারাধীন থাকেন তাদের ক্ষোভ আসাটা স্বাভাবিক। এবং আমরা একটা প্রশ্ন তুলছি, বিচারকদের ঘেরাও করে রাখাটা দাঁড়ান দাঁড়ান, আপনি আমার কথা মুখে কথা বলাচ্ছেন, মুখে কথা বলাচ্ছেন কেন? শঙ্কু, আমি শঙ্কুকে থামালাম। চয়নদা নিজের পয়েন্ট রাখুন। সাংবাদিকরা যদি ওই জায়গাটা আমি চয়নদাকে পূর্ণ অধিকার কেড়ে হয়েছে, প্লিজ শঙ্কু, প্লিজ চয়নদা কন্টিনিউ, চয়নদা কন্টিনিউ। জানাতে গেছেন এত এটাকে এতটা বাজেভাবে হ্যান্ডেল করা হলো কেন? এখনো ট্রাইব্যুনালটা বসেনি কেন? এই প্রশ্নগুলো তুলছি আমরা, এই প্রশ্নগুলো তুলছি। আপনারা নিঃসন্দেহে প্রশ্ন তুলতেই পারেন, বিক্ষোভটাকে অত দূর অব্দি এগিয়ে দেওয়া হলো কেন? প্রশাসনিক ব্যর্থতা অবশ্যই রয়েছে, অবশ্যই প্রশাসনিক ব্যর্থতা আছে। নির্বাচন কমিশনের দায়িত্ব ছিল, কি করছিলেন নির্বাচন কমিশন? কি করছিলেন নির্বাচন কমিশন? ওইখানে এতগুলো মানুষকে বিপদের সঙ্গে ঠেলে দেওয়ার দায়টা নিতে হবে নির্বাচন কমিশনকে। নির্বাচন কমিশনকে বিচারকদের নিরাপত্তা আপনারা সমর্থন করেছেন কেন? চয়নদা কন্টিনিউ। ভোটাধিকার কেড়ে নিয়ে কথা বলছেন আপনি, ভোটাধিকার কেড়ে নিয়ে কথা বলছেন। এতগুলো ভোটার ছাড়া ভোট হবে না, আগে ভোটার পরে ভোট, এই দাবি আমাদের রইল। আগে ভোটার পরে ভোট, 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 আগে ভোটার সিপিএম ভোট, আগে ভোটার। আমি সবাইকে থামালাম। দেখুন, এটা তো কমিশনও বলেছে এবং এটা প্রত্যেকের বক্তব্য হওয়া উচিত, একজন বৈধ ভোটারের ভোটাধিকার যেন একেবারে ক্ষুণ্ণ না হয়, পাশাপাশি একটা অবৈধ ভোটারও যেন ভোট দেওয়ার সুযোগ না পায়, এটা কমিশনের দায়িত্ব। কিন্তু আমি বলছি, আমি এইখানে দ্রুত এখানে আসতে চাইবো মহানন্দা কাঞ্জিলালের কাছে, যে সম্পূর্ণ গোটাটা পেছনে রয়েছে তৃণমূল কংগ্রেস। এই বক্তব্য মধ্যে যদি একটা রাজ্যে বিচারকেরা যদি সুরক্ষিত বোধ না করে, তাহলে সেই রাজ্যে রাজ্যবাসী কিভাবে সুরক্ষিত বোধ করবে? আজকে এই প্রশ্ন কোচবিহারে দাঁড়িয়ে তুলছেন মহানন্দাদি। দেখো, এসআইআর নিয়ে প্রচুর কথা বলা আছে মানুষের, কারণ সত্যি কথাই ভোটাধিকার কেন এইভাবে হরণ করা হচ্ছে, জাস্টিফাইড গ্রাউন্ডে ভোটাধিকার দেওয়া হচ্ছে, এই নিয়ে বহু মানে প্রশ্ন রয়েছে। কিন্তু তা সত্ত্বেও সবথেকে বড় কথা হচ্ছে যে আন্দোলনটা কেন হিংসাত্মক হবে? আন্দোলন, প্রতিবাদ, এগুলো গণতন্ত্রের বৈশিষ্ট্য, এগুলো হবেই, যে কোনো পার্টি আন্দোলন করতে পারে, সাংবিধানিক অধিকার।
কিন্তু সেটা যদি হিংসাত্মক হয়ে যায় এবং সেটা মানুষের প্রাণ সংশয়ের জায়গায় চলে যাচ্ছে, বিচারক, শিক্ষক, ডাক্তার এদের বিরুদ্ধে যেইভাবে আন্দোলন করা হচ্ছে এবং যেভাবে তারা আক্রান্ত হচ্ছে, এটা একেবারে নিন্দনীয় ঘটনা। এবং কিভাবে একজন মহিলা, আমরা তার কণ্ঠস্বর বারবার শুনছি, সে শুধু নিজের প্রাণ ভয় পাচ্ছে এবং সে বলছে সন্তানের কথা বলছে যে হাইকোর্ট দেখবে। এই রকম পরিস্থিতি কেন তৈরি হবে? নিশ্চয়ই আন্দোলন হবে, অন্যায় হয়েছে তার জন্য আন্দোলন করতে হবে। এতগুলো মানুষের ভোটাধিকার এখনো ডিসাইডেড হয়নি, এটা গণতন্ত্রের ওপর আঘাত, কিন্তু আন্দোলন এইভাবে হিংসাত্মক হয় না। এখানে একটা সমাজতত্ত্ববিদ মাননীয় পার্থ চ্যাটার্জির একটি বইতে খুব সুন্দর একটা কথা উনি বলেছিলেন যে ওয়েস্ট বেঙ্গলের যে ভায়োলেন্স, এটার কতগুলো কারণ আছে যেটা অন্য রাজ্য থেকে আলাদা। এবং উনি খুব সুন্দরভাবে বলেছেন যে সোসাইটিটা পার্টি সোসাইটি হয়ে গেছে, অর্থাৎ এখানে আর কিছু বড় নয়, শুধুমাত্র পার্টি, পলিটিক্যাল পার্টি যারা শাসন করছে তারা ডমিনেট করে। এবং এখানে এই পশ্চিমবঙ্গ রাজ্যে জবে থেকে বিজেপি বিরোধী পার্টি হিসেবে উঠে এসেছে, এই ভায়োলেন্স একটা মারাত্মক জায়গায় চলে যাচ্ছে এবং এইটা কিভাবে বন্ধ করা যায় সেটা দেখার দায়িত্ব রাজ্য পুলিশ প্রশাসনের। রাজ্য পুলিশের রাজ্য প্রশাসনের হাতে হচ্ছে পুলিশ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।